নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে আছে তথাগত আর দেবজয়দা। আমরা তিনজন আজকে চলে এসেছি, একদম হাউসফুল। ইউএফা ইউরো 2024 তার নকআউট স্টেজ অবধি আমরা পৌঁছে গেছি। ম্যাচ ডে 3 তার কিছুটা আমরা অ্যানালিসিস করব, ম্যাচ ডে 3-র কয়েকটা ম্যাচ নিয়ে কথা বলবো, আর প্রধানত দেখব যে নকআউটে কিভাবে কোন টিম কার এগেনস্টে খেলছে এবং কোন কোন টিমের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হতে পারে, সেই নিয়ে আজকে একটা ডিটেইলড বিশ্লেষণ। আমরা প্রথমেই ম্যাচ ডে 3-র যে দু তিনটে ম্যাচ নিয়ে আমরা কথা বলবো সেটাই চলে যাই। ম্যাচ ডে 3-র কথা যদি বলতে হয়, প্রথমেই একটা ম্যাচ যে টিম সবাইকে অবাক করে গ্রুপের টপ হিসেবে ফিনিশ করেছে, অস্ট্রিয়া। আমাকে অবাক করেনি। আমাদের মধ্যে আছে প্রখ্যাত ফুটবল বিশ্লেষক তথাগত, যে আগেই বলেছিল যে অস্ট্রিয়া এই গ্রুপে থার্ড হতে পারে এবং পোল্যান্ডকে কোনো চান্সই দেয়নি। আমরা দুজন দেবজয়দা আমরা কিন্তু বলেছিলাম যে পোল্যান্ড থার্ড হতে পারে, আমাদের একটু মাথা নিচু করা উচিত আজ। কিন্তু সেই অস্ট্রিয়া যে কিনা থার্ড নয়, সেকেন্ড নয়, একদম ফার্স্ট হয়েছে এবং এই ম্যাচে নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারালো। এই ম্যাচটা নিয়ে কি বক্তব্য দেবজয়দা? একটা টানটান উত্তেজনা, এন্ড টু এন্ড ম্যাচ, কি হবে বোঝা যাচ্ছিল না, শেষে 3-2 অস্ট্রিয়া। ফেয়ার রিফ্লেকশন নাকি আপসেট, কি বলবে? হ্যাঁ, ফেয়ার রিফ্লেকশন। ম্যাচটা আমরা যেটা দেখছি 3-2, দুটো টিমই গোল দেওয়ার মতো খেলেছে। যেটা আমার মনে হচ্ছিল যে দুটো টিমই গোল খেয়েও যাবে যে কোনো সময়। নেদারল্যান্ডসের এই সমস্যাটা তো রয়েইছে, আর নেদারল্যান্ডসের ডিফেন্স কিন্তু ভালো হচ্ছে না। ভ্যান ডাইকের পারফরমেন্সও আমার খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে শেষ দুটো ম্যাচে। আর বাকি যদি তুমি বলো অস্ট্রেলিয়ার, যেখানে হয়তো যেটা তথাগতর সাথে কথা হচ্ছিল, ওদের কোচের প্রশংসা করতে হবে, র্যাগনিকের প্রশংসা করতে হবে। আর বাকি ফার্স্ট হয়ে যাবে এটা হয়তো কেউ ভাবেনি, মানে সব বিশেষজ্ঞরা হয়তো থার্ড বা সেকেন্ড করেছে, ফার্স্ট হয়ে যাবে যে গ্রুপে ফ্রান্সও রয়েছে, এইটা অবাক করেছে। ফার্স্ট হয়েছে, ফ্রান্স খারাপ খেলেছে বলেই কিন্তু ফার্স্ট হয়েছে, না হলে কিন্তু ফার্স্ট ওরা হতে পারতো। ফ্রান্স পোল্যান্ড ম্যাচটা 1-1 ড্র হয়েছে, এটা বোধহয় একদমই আনএক্সপেক্টেড। হ্যাঁ, কারণ অস্ট্রিয়া কিন্তু মনে রাখতে হবে প্রথম ম্যাচে ফ্রান্সের সাথে ওরা কিন্তু যথেষ্ট একটা ফাইট দিয়েছে। ওরা যে গোলটা ফ্রান্স করেছে সেটা তো ওরা নিজেরা করেনি, অস্ট্রিয়াই করে দিয়েছে ওন গোল। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে অস্ট্রিয়া এই গ্রুপে সব থেকে কনসিস্টেন্ট নেদারল্যান্ড, সেইখানে নেদারল্যান্ডসের মধ্যে অ্যাটাকিং ঝলক আমরা দেখতে পাচ্ছি না একেবারে তা নয়, তবে আমি দেবজয়দার সাথে একেবারেই একমত যে খাতায় কলমে যে নেদারল্যান্ডসের ডিফেন্সকে প্রায় দুর্ভেদ্য মনে হচ্ছিল, ভ্যান ডাইক, নাথানাকে, স্টেফান ডিভরায়, গাট্রুডা আছে, ডামফ্রিস আছে, এদের নিয়ে যে এইভাবে স্ট্রাগল করতে হবে অস্ট্রিয়ার মতো প্রতিপক্ষের সাথে, এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো অস্ট্রিয়া অনেক চান্স ক্রিয়েট করবে কিন্তু গোল করতে পারবে না। 3 গোল খাওয়া যায় না, তার মধ্যে যদি একটা ওরকম ওন গোল করে কেউ বক্সের মধ্যে, বক্সের প্রায় কোণা থেকে যদি কেউ ওন গোল করে, সেখানে একটু মুশকিল হয়েই যায়। আমার একটা জিনিস নেদারল্যান্ডসের যেটা খুব মনে হলো যে ওদের ভোগাচ্ছে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে ওদের ভোগাতে পারে, সেটা হলো ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের না থাকাটা। কারণ মিডফিল্ডে কেউ বল ক্যারি করার কেউ নেই, যে জন্য আমি বারবার দেখছি যে রোনাল্ড কোমান কিন্তু সেকেন্ড হাফে একটা 60-65 মিনিট পরে বারবার উইনারলামকে নামানোর চেষ্টা করছে। আরেকটা কি হয় বলো তো, যেটা আমার মনে হয়েছে সবসময়, আমরা তো ফলস 9-এর কথা বলি, ফ্র্যাঙ্কি ডিয়ং থাকলে তুমি একটা ফলস পিভট খেলাও আসলে, যেটা কিন্তু ওই বক্স টু বক্স ডিফেন্ডিং ফ্র্যাঙ্কি ডিয়ং প্রপারলি করতে পারে। তুমি নিশ্চিন্তে জানবে তুমি চেস করে বল করছে, বল ডিফেন্স করছে, আবার তোমার বলটাকে পাস করছে ফরওয়ার্ড। মিডফিল্ডে ক্রিয়েটিভিটির প্রচন্ড অভাব বলে মনে হলো। একমাত্র জাভি সিমন্স আর কোডি গাকপোকে দেখে মনে হচ্ছে যে ওর গোল এলে ওখান থেকেই আসতে পারে। কোডি গাকপো আমাকে খুব ইমপ্রেস করে। এখানে ইম্পর্টেন্ট কথা কোডি গাকপো, এবং তার থেকেও জরুরি কথা এই যে লুপহোলগুলো আমরা দেখতে পাচ্ছি। নেদারল্যান্ডস কিন্তু এই গ্রুপে থার্ড হওয়ার জন্য একটা কঠিন হাফে পড়ে গেল। না, কিন্তু আমি তোমাকে বলছি নেদারল্যান্ডের না সাপে বড় হয়েছে। কারণ নেদারল্যান্ড পেয়ে গেছে রোমানিয়াকে, কেউ ভাবেনি ওই গ্রুপে রোমানিয়া ফার্স্ট হবে, না হলে নেদারল্যান্ড বেলজিয়ামকে পেত। সেদিক থেকে দেখতে গেলে নেদারল্যান্ডের এই রেজাল্ট নেদারল্যান্ডকে খুব একটা ডিফিকাল্ট রাউন্ড অফ 16-এ দেয়নি, তারপরে তাহলে কি মানে এটা রোনাল্ড কোমানের একটা স্ট্র্যাটেজি ছিল, ওটাই ওয়ার্ক করেছে হয়তো। কিন্তু কোডি গাকপোর কথা আমিও বলতে চাই, কোডি গাকপো দুটো ম্যাচেই, 3টে ম্যাচেই খুব ইমপ্রেস করেছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স এই গ্রুপ স্টেজে। আনফর্চুনেট যে কোডি গাকপোর টিম নেদারল্যান্ডস টপ 2-তে আসতে পারলো না। দেখা যাক। ফ্রান্স পোল্যান্ড ম্যাচ নিয়ে আর বেশি কিছু
বলার এখানে প্রয়োজনীয়তা অ্যাটলিস্ট আমি দেখছি না। ফ্রান্স নিয়ে আলোচনা করবো আমরা নকআউট নকআউট স্টেজে আমরা ফ্রান্স নিয়ে আলোচনা করব, কিন্তু পরের যে ম্যাচটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে জর্জিয়া। পর্তুগাল 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টপ অলরেডি এনশিওর করে ফেলেছিল, সবাই ভাবছিল 9 পয়েন্ট নিয়ে হয়তো যাবে স্পেনের সাথে দুটো টিম। পর্তুগাল কিন্তু একদম পর্যুদস্ত হলো জর্জিয়ার কাছে। জর্জিয়ার অলমোস্ট একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। কোয়ারাদোনা, করাতসেলিয়া, অসাধারণ একটা পারফরমেন্স, একদম রানিং হ্যাভক যাকে বলে পর্তুগাল ডিফেন্সে। 2-0। আবার সেম প্রশ্ন আমি এবার তথাগতর কাছে আসবো, ফেয়ার রিফ্লেকশন না আপসেট ম্যাচ? একেবারেই ফেয়ার রিফ্লেকশন। ওপর থেকে দেখলে আপসেট মনে হতে পারে, কিন্তু আমরা যখন আলোচনা করছিলাম গেম উইক 2 নিয়ে, তখন আমরা একদম শেষের দিকে পর্তুগালের গ্রুপটার সম্পর্কে যখন আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটা একটা সম্ভাবনা হতে পারে। জর্জিয়া, পর্তুগাল যেহেতু 6 পয়েন্ট পেয়ে গেছে, ওরা কিন্তু একদম একটা নতুন টিম নামাবে, এবং সেইখানে জর্জিয়াকে এই চান্সটা নিতে হবে, যেটা জর্জিয়া পুরোপুরিভাবে নিল। আমি একজনের কথা বলবো, সবাই ক্রাবাস্তা খেলিয়ার কথা বলছে, চাকভেয়া টার্জের কথা বলছে, এমন অনেক মিকুই টার্জের কথা বলছে, কিন্তু আমার মনে হয় যে এই ইউরোর এখনো অব্দি সেরা প্লেয়ার সেটা হলো জর্জিয়ার গোলকিপার মারওয়াডাশভিলি। একদম মারওয়াডাশভিলির পারফরমেন্স মানে পয়েন্ট অনুযায়ী অন্তত বাকি সমস্ত টিমের সমস্ত প্লেয়ারের থেকে এগিয়ে। গোলকিপিংয়ে যদি ওর সেভের কথা বলতে হয়, সেকেন্ডের থেকে ওর সেভ পার্সেন্টেজ মানে একটা হিউজ গ্যাপ। মারওয়াডাশভিলির ভালো খেলার জন্যই কিন্তু ওরা, আমার মনে হয় যে ওই যে প্রথম ম্যাচটা টার্কির সাথে কিন্তু ওরা আরো অনেক গোলে হারতে পারত। এই ম্যাচেও পর্তুগাল খারাপ খেলেছে, কিন্তু চান্স ক্রিয়েট করেনি তা না। মারওয়াডাশভিলি কিন্তু এই ম্যাচেও 2-3টে বেশ দরকারি সেভ দিয়েছে। আমার মনে হয় মারওয়াডাশভিলি প্রথমবার যদি ইউরোতে এরকম হয় যে মারওয়াডাশভিলির কাঁধে ভর করে জর্জিয়া অনেক দূর যায়, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং টার্কিয়া চেকিয়ার সাথে 2-1 গোলে জিতে যায়। একটা রেড কার্ড আনফরচুনেট এই ম্যাচে আমরা দেখেছি। আমরা কিন্তু নিজেদের যখন প্রেডিকশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে হয়তো চেকিয়া এই গ্রুপ থেকে সেকেন্ড হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের আমরা টার্কিকে সেকেন্ড করেছিলাম, চেকিয়াকে থার্ড করেছিলাম। তাই কি না চেকিয়াকে সেকেন্ড করেছে? না, চেকিয়াকে থার্ড করেছে। তো সেক্ষেত্রে আমার আর তথাগত টার্কির ওপর একটা টাকা ফেলার একটা ইতিহাস আছে। তো সেই ইতিহাসকে আমরা সমর্থন করে টার্কিকে সেকেন্ড করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে পর্তুগাল, জর্জিয়া এবং টার্কি, চেকিয়া কিন্তু পরের তবে রাউন্ডে যেতে পারে। কালকের ম্যাচটা যদি তুমি দেখো, চেকিয়া যদি রেড কার্ডটা না খেতো তাহলে চেকিয়া কিন্তু কালকে জিততো। কালকের ম্যাচটাতে চেকিয়া 10 জনেও কিন্তু অনেকবার গোল করার জায়গাতে সেকেন্ড হাফে চেকিয়া অনেক ভালো খেলেছে। আমার মনে হয় মোটামুটি ছোট টিমগুলো অনেকেই নানা রকম আপসেট করায় আমরা আস্তে আস্তে নকআউটের দিকে যাব, কিন্তু আরেকটা ম্যাচের কথা, আরেকটা গ্রুপের কথা আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে ইটালি ভার্সেস ক্রোয়েশিয়া। একটা পুরোপুরি গ্র্যান্ড স্ট্যান্ড ফিনিশ যাকে বলে। 98 মিনিটে ইটালি একটা গোল করে নিজেদের বাঁচিয়ে রাখলো এই ইউরোতে। আমি এবার প্রশ্নটা একটু অন্যভাবে করবো, যে এই ইটালি যে কি না স্ক্রেপ থ্রু একদম কোনো মতে পরের রাউন্ডে যাওয়া, এই ইটালিকে কতদূর যেতে দেখছো তুমি দেবজয়? দেখো, প্রথমে তো মানে ফুটবল এটা এইসবের জন্যই, মানে যতবার তুমি ভাববে যে তোমার সব দেখা হয়ে গেছে, ততবারই এমন কিছু একটা দেখবে যেটা তোমাকে বলতে হবে না, আবার ফুটবল আমরা যুগ যুগ ধরে দেখতে থাকবো। শেষ শর্ট ম্যাচের যেটাতে গোল করে একটা টিম বাদ পড়ে যাচ্ছে ইউরো থেকে, আর একটা টিম কোয়ালিফাই করে যাচ্ছে, এটা তো দারুণ রোমাঞ্চকর, ইউরোর জন্য দারুণ অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু ইতালি জানি না, ইতালি পরের রাউন্ডটা জিতে যেতে পারে, কারণ প্রতিপক্ষ সুইজারল্যান্ড ভালো খেলেছে, কিন্তু মানে ইতালি সুইজারল্যান্ডকে হারাতেই পারে এখনো অবধি যা ওভারঅল খেলা। হ্যাঁ অবশ্যই, কিন্তু মানে আমার যেটা মনে হচ্ছে ইতালির জন্য একটা খুব সুখবর, ডোনারুমা দারুণ খেলছে। ডোনারুমা খুব ভালো, এই ম্যাচেও কিন্তু ডোনারুমা, এই ম্যাচে না লাস্ট দুটো ম্যাচেই ডোনারুমা অনেকগুলো, হ্যাঁ হ্যাঁ এটাতে মডরিচের পেনাল্টি সেভ দিয়ে দিয়েছে, ফলে এই ডোনারুমা ভালো খেলছে। ইউরোতে আগেরবার যেও বেস্ট গোলকিপার ছিল সেটা জাস্টিফাই করছে। বাকি ইতালি দেখা যাক, এই কন্টিনিউ করলে ইতালি হয়তো নেক্সট ম্যাচটা তুমি ডিফার করছো, হয়তো নেক্সট ম্যাচেই হারবে, না হলে তারপরে তার বেশি আমি খুব একটা আশা দেখছি না ইতালি। বাকি গ্রুপগুলো নিয়ে আমরা গ্রুপ স্টেজের কথা আর খুব একটা বলছি না, কারণ যেরকম স্ট্যান্ডিং ছিল সেভাবেই মোটামুটি ফিনিশ হয়েছে। আমরা যা অ্যানালিসিস করেছিলাম সেই মতোই ম্যাচগুলো এগিয়েছে। আপনাদের আমরা রিকোয়েস্ট করবো ম্যাচ ডে 2 অ্যানালিসিস আপনারা দেখে নিন। রাউন্ড অফ 16 এবার যদি আমরা আসি, রাউন্ড অফ 16 আমরা দুটো হাফকে আলাদা করে দেখবো। একদিকে আমরা দেখছি প্রথম ম্যাচ স্পেন ভার্সেস জর্জিয়া, কিন্তু সেই যে হাফের একটা ম্যাচ আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, ফ্রান্স ভার্সেস বেলজিয়াম।
ফ্রান্স বেলজিয়াম আইডিয়ালি দুটো টিমেরই গ্রুপ টপ করার কথা, সমস্ত প্রেডিকশনে সবাই ভেবেছিল তারা গ্রুপ টপ করবে, দুজনে সেকেন্ড হয়ে দুজনের সাথে খেলছে। সেকেন্ড একে অন্যের সাথে খেলছে। ফ্রান্স বেলজিয়াম অ্যাকচুয়ালি সেমিফাইনালের আগে হওয়ার কথা ছিল না, আমরা দেখছি রাউন্ড অফ 16 ফ্রান্স ভার্সেস বেলজিয়াম। এই ম্যাচে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বেলজিয়াম একটা আপসেট করলেও করতে পারে, যদিও বেলজিয়ামের ডিফেন্স আমরা নরবরে দেখছি, লুকাকুর ফিনিশিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কিন্তু তোমাদের কি মনে হয়? তথাগত তুই আগে। আমার যেটা মনে হয় যে এই ম্যাচে আপসেট হওয়ার চান্স একটু কম, কারণ ফ্রান্স যদিও গোল করতে পারছে না কিন্তু ওরা গোল খাচ্ছেও না। ডিফেন্সটা কিন্তু ওদের সলিড, মিডফিল্ড খুব ভালো খেলছে, চান্স ক্রিয়েট করছে, এমন না যে চান্স ক্রিয়েট করতে পারছে না, চান্স ক্রিয়েটও হচ্ছে। এবং বেলজিয়ামের সাথে দেখবি যে অনেক বেশি চান্স আরও পাবে, তার কারণ বেলজিয়ামের ডিফেন্সের যারা খেলছে আর কি, একমাত্র দেখ ভার্তঙ্গেন ভালো প্লেয়ার, আমি বলছি না, তো বয়স তো হয়েছে, হ্যাঁ সেটাই, বয়সটা তার একটা সমস্যা, গতি নেই। বেলজিয়ামের গোটা ডিফেন্সটারই আমার মনে হয় একটু গতি কম। সেইখানে কিন্তু ফ্রান্সের যে দুটো উইং তীব্র গতিওয়ালা প্লেয়াররা কিন্তু ওখানে অনেকেই আছে, মানে স্টার্ট করলে যদি ডেমবেলে এমবাপে করে, পরে কিন্তু বারকোলা, কোমান, এদেরকে আমরা দেখতেই পাবো, কোলোমোয়ানি আছে, থুরাম আছে, তো এরা সবাই কিন্তু গতিওয়ালা প্লেয়ার। আমার মনে হয় বেলজিয়ামকে যেটা এই গ্রুপ স্টেজের কোনো ম্যাচেই ফেস করতে হয়নি, সেটা ওদের প্রথমবার ফ্রান্সের সাথে ফেস করতে হবে, সেটা হলো যে ডিফেন্সের পিছনে বল ওদের কেউ খেলাচ্ছিল না। এখন কিন্তু এমবাপে ডিফেন্সের পিছনে বারবার রান নেবে, এবং মিডফিল্ড থেকে যদি গ্রিজমান বা রাবিও বা যে খেলবে সে যদি ওই বলটা খুঁজে পায় এমবাপেকে, তাহলে কিন্তু ওইখানে মুশকিল আছে। আমার মনে হয় যে ফ্রান্স এই ম্যাচটা জিতে যাবে। আচ্ছা, আর দেবজয়দা তোমার কি মনে হয়? হ্যাঁ, ফ্রান্স এই ম্যাচটা না জেতার কোনো আমি কারণ দেখছি না। বেলজিয়াম গ্রুপে যাদের সাথে খেলেছে, বেলজিয়াম তাদের হাফেই খেলেছে খেলাটা, ফ্রান্সের সাথে তা হবে না, এবং সেইটা ফ্রান্সের জন্য সুবিধা। দেখবে একটা জিনিস তুমি দেখবে, বড় টিম যখন আরেকটু বেটার টিমের এগেনস্টে খেলে তখন তারা অনেক বেটার খেলে। ফ্রান্স যেটা করতে পারছে না, ফ্রান্স হয়তো গোলের মুখটা খুলতে পারছে না, সেইটা গোলের মুখ খুললেও গোল করতে পারছে না, মানে গোল কনভার্ট হচ্ছে না। বেলজিয়ামেরও তাই কনভার্ট হচ্ছে না। বেলজিয়ামও অনেক, মানে লুকাকু যে সমস্ত সুযোগ পেয়েছে, ওটা যে কোনো দিন যে কোনো স্কোরার গোল করবে, সেটা উল্টো দিকে ফ্রান্সেরও সেকেন্ড ম্যাচে গ্রিজম্যান সেরকম থেকে, কিন্তু ফ্রান্সের খেলাটা কিন্তু বেলজিয়ামের খেলা দেখে তোমার মনেই হচ্ছে না একটা বড় টিম খেলছে। মানে বেলজিয়ামের খেলা আমার তো মনে হচ্ছে না কখনোই, মানে খুব সংঘবদ্ধ, খুব প্রপার সংঘবদ্ধ। ওদেরকে আমার তো মনে হচ্ছে ওরা প্রচন্ড সংঘবদ্ধভাবে ওরা খুব খারাপ খেলছে। মানে আমি এটা দেখলাম, জাস্ট ভাবছিলাম যে এইদিকেই যাচ্ছে। মানে তুমি একটা তো হয় না, একটা ট্যাকটিক্যাল খেলা হয়, মানে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করে, একেবারেই এলোমেলো খেলা লাগছে। কালকে তুমি যদি খেলা দেখো, তারপরে যে সাবস্টিটিউশনগুলো করছেন কোচ, সেগুলো কোনো মাথামুন্ডু নেই। মানে এমন প্লেয়ারকে বসিয়ে এমন প্লেয়ারকে নামাচ্ছে যাদেরকে নামানো যায় না বলেই স্টার্টিং 11টা এরকম হয়েছিল। মনে পড়ছে খেলা দেখতে দেখতে তুমি ওপেন্ডার নাম নিয়ে প্রায় চেঁচাচ্ছিলে যে কেন ওপেন্ডার আসছে না। আমি ধরে নিলাম লুকাকু ওদের বেস্ট প্লেয়ার, বেস্ট স্ট্রাইকার, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি যখন যে প্লেয়ারটা টিয়েলামান্স কালকে যখন সব থেকে ভালো খেলছে, তখন তুমি তাকে বসিয়ে কারাস্কোকে নামাতে পারো না, মানে এটা কি করে হতে? কারাস্কো, আমার মনে হয় যে কারাস্কোর মানে এই লেভেলে খেলাটা বোধহয় কারাস্কোর আর সময়টা নেই, সেই সময়টা ওর পেরিয়ে এসছে, যে জন্য সাউদিতে বলা হলো যে কারাস্কোর এবার বুট তুলে রাখা উচিত। না, সাউদিতে খেলি। আর একটা তুমি যদি দেখো, তো আমরা যেটা কালকে দেখো, কারাস্কো খেলতে পারবে না, সৌদিতে খেলছে, কারাস্কো আল সাদাবে খেলে, আর কন্তেও সৌদিতে খেলছে। কালকে আমরা কি আলোচনা করছিলাম যে কন্তে কেন ইউরোপে খেলছে না? কন্তেও তো সৌদিতেই খেলে, কিন্তু কন্তে কি খেলাটাই না খেলছে, মানে কন্তে যে এরকম খেলতে পারে লোকজন হয়তো ভুলেই গেছিল। আমার মনে হয় সাউদিতে গেল বলেই ওই রেসটা পেয়ে এখানে ভালো খেলতে পারছে। মানে ওইটা যেটা তথাগত বলেছে একদম ঠিক, মানে ফ্রান্সের খেলায় কিন্তু ওই একটাই প্রবলেম হচ্ছে, গোল হচ্ছে না। এছাড়া কিন্তু এমবাপের মতো একটা প্লেয়ার তো রয়েছে, গ্রিজম্যানও যদি নিজের দিনে মানে নিজের মতো খেলে, তাহলে কিন্তু এমবাপে ওই বলটাই পাবে যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি, তাতে গোল হবেই। ডেম্বেলের দিকটা আমি বাদ রাখছি, কিন্তু ডেম্বেলে কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে, পরপর 3টে ম্যাচ খেলে ফেলেছে। হ্যাঁ, 3টে ম্যাচ খেলেছে, এটা বিরাট ব্যাপার, ও এখনো অসুস্থ হয়নি। ঠিক আছে, এটা কিন্তু এখন মানে তুমি দিলে, মানে খোঁচা দিলে আর কি। কিন্তু আমরা উইং এর খেলার কথা দুজনেই তোমরা বলছো এবং গ্রিজমানের কথা বলছো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় উইং এ খেলা হলেও গ্রিজমানের ভূমিকা, আবারও এটা বলাই বাহুল্য, কিন্তু গ্রিজমানের ভূমিকা প্রচন্ড ডিসাইসিভ হবে। এবং অবশ্যই উল্টো দিকে ডিব্রয়নার জন্য একটাই খারাপ লাগছে যে যতই গোলমুখী বল বাড়াক না কেন, ফিনিশ তো কাউকে করতে হবে, ফিনিশ কেউ করছে না। প্রথম দিন জিজ্ঞেস করেছিলি যে ডিব্রয়নাকে সিটির হয়ে একরকম লাগে, এখানে একরকম লাগছে কেন? তার কারণ তো তুমি দেখো না, ডোকু বলটা পেয়ে
পাঁচজনকে প্যারালালি কাটিয়ে বক্সের সামনে এপাশ থেকে ওপাশ করছে, তুই বুঝতেই পারছিস না বলটা কাকে দেবে। এর সিটিতে তো এটা হয় না না, সিস্টেমে খেলা হয়। বলটা একটা জায়গায় পাঠালে জানে হালান্ডের মাথাটা আছে, অ্যাটলিস্ট সেটা তো আছে, বাকি যদি সব ভুলেও যাই আমরা প্লেয়ারকে ইংল্যান্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি প্লেয়ারদের খুব ক্রিটিসিজম কিন্তু ইংল্যান্ডে সবাই আছে, বেলজিয়ামে কেউ নেই, ইংল্যান্ডে সবাই আছে। আমার পয়েন্টটা হচ্ছে ইংল্যান্ডকে ক্রিটিসিজম ফেস করতে হলেও যদি সিস্টেম ঠিক না থাকে বেস্ট প্লেয়ারও খারাপ খেলতে পারে। বেলিংহামকে দেখে মনে হচ্ছে যে বেলিংহাম একটা চ্যাম্পিয়ন্স লিগ একটা লা লিগা জিতে এসেছে। দিয়েছে বেলিংহাম, ব্যালন ডিওরের প্রাইম দাবিদার। কন্টেন্ট, ফরেন পিএল এর বেস্ট প্লেয়ার মনে হচ্ছে দেখে। ফরেনকে এটা বাদিকে লুকিয়ে রেখে দিয়েছে। যাই হোক, আমরা এই ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড এই বড় টিমরা কিভাবে আন্ডার পারফর্ম করছে এই আলোচনায় আমাদের শেষ হওয়ার নয়। আমরা এই সাইডের অন্য আরেকটা খেলায় চলে যাই, যে খেলায় ডিসাইড হবে যে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স অথবা বেলজিয়ামের সাথে কে খেলবে। পর্তুগাল স্লোভেনিয়া, আমার মনে হয় এই ম্যাচ নিয়ে কারোর কোনো ডাউট অ্যাটলিস্ট অন পেপার নেই যে পর্তুগালের এই ম্যাচটা ইজিলি জেতা উচিত। প্লাস লাস্ট ম্যাচটা ওরা হেরেছে, সেখানে ওদের আরো একটা তাগিদ তো থাকবেই। একদম। ভুল প্রমাণ হ্যাঁ, এই আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে আমার মনে হয় বাকি যে দুটো ম্যাচ এই হাফে, একটা স্পেন ভার্সেস জর্জিয়া, এটা কিন্তু জর্জিয়ার বলতে হবে দুর্ভাগ্য যে স্পেনকে সামনে পেয়ে যাচ্ছে। কারণ যদি কোনো টপ পারফর্মিং টিম বা টপ টিম যারা অতটা ভালো পারফর্ম করছিল না এরকম কাউকে পেতো, যদি জর্জিয়া ইংল্যান্ডকে পেতো তাহলে কিন্তু অসুবিধা হতো। খুবই বেগ দেওয়ার সম্ভাবনা ছিল। তারপরেও আমার মনে হচ্ছে এই ম্যাচটা দারুণ ম্যাচ হবে, কারণ আমি এগ্রি করছি, কিন্তু আমার মনে হয় স্পেন এখানে ম্যাচটা বের করে দেবে, যে ফর্মে আছে। অফকোর্স স্পেনের ফেভারিট এই ম্যাচে, একমাত্র টিম যারা 9 পয়েন্ট নিয়ে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটাতে তো দারুণ একটা, মানে তুমি একটা স্পিডি ফুটবল দেখবে এই ম্যাচটাতে, এটা দারুণ স্পিডে খেলা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ জর্জিয়া উড়ন্ত স্পিডে ফুটবলটা খেলছে, আর স্পেনও সেরকম খেলাটাই খেলবে। স্পেন যদি গোল করতে না পারে তাহলে এই ম্যাচে স্পেনের প্রবলেম হবে। স্পেন যদি ফার্স্ট হাফে গোল করতে না পারে তাহলে কিন্তু স্পেন প্যানিক করবে, কারণ স্পেন বাকি ম্যাচগুলোতে এই প্যানিকের সিচুয়েশন অব্দি যায়নি। যদি জর্জিয়া একটু বুদ্ধি প্রথম ম্যাচে গেছিল কিন্তু ইতালির সাথে, হ্যাঁ প্রথম ম্যাচে কিন্তু মনে হচ্ছিল যে তারপরে মোরাতার ওই গোলটা ওপেন করে দেয়, স্পেন একটা গোল করে দিলে দেখবে ওরা সেকেন্ড গোল থার্ড গোল করে আমার ফেলছে। মনে হয় মোরাতা এই ম্যাচে একটা গোল পাবে, এটা আমার প্রেডিকশন। আমার মনে হয় যে যদি জর্জিয়া যদি সংঘবদ্ধভাবে ডিফেন্সটা করে, যদি ওরা ইটালির ম্যাচটা দেখে যদি কিছু শিক্ষা দীক্ষা নিয়ে থাকে, তাহলে কিন্তু এটা ওরা বুঝতে পারবে যে স্পেনকে গোল করার থেকে আটকানো যাবে। খেলা থেকে হয়তো আটকানো যাবে, ফুটবল খেলতে তুমি স্পেনকে আটকাতে পারবে না, আর গোল করা থেকে হয়তো চাইলে তুমি আটকাতে পারবে। যেটা ইতালির সমস্যা ছিল সেটা জর্জিয়ার কিন্তু সমস্যা না, কারণ জর্জিয়ার একটা ক্রাভাস্টেগেলি আছে, মাঝখানে একটা বল যদি দুটো তিনটে প্লেয়ারের মধ্যে কেউ রিসিভ করে নিতে পারে, তাহলে ওদের তুমি দেখছো যখনই অ্যাটাকে যাচ্ছে, খারাতসেলিয়া যাচ্ছে, তখন ওর পাশে কিন্তু তিনটে প্লেয়ার, দুটো প্লেয়ার অলওয়েজ পাশে দৌড়চ্ছে। এইটা প্লাস পয়েন্ট, যেটা ইতালির প্রবলেম। খারাতসেলিয়া তাকে সবাই ফোকাস করছে, কিন্তু জর্জিয়ার কিন্তু বাকি অ্যাটাকিং বললো সবাই হাইয়েস্ট স্কোরার ওদের টিমে, মানে ওন গোল ছাড়া কোন গোল ছাড়া মিকোয়াত আছে। এবং এছাড়া আরেকটা যেটা ম্যাচ এই হাফে, জার্মানি ভার্সেস ডেনমার্ক, ওয়ান্স এগেন অন পেপার এই ম্যাচটা নিয়ে কারো ডাউট থাকা উচিত নয়, কিন্তু ডেনমার্ক ছোট টিম নয়। ডেনমার্ক অপোনেন্টকে আটকে এই পর্যন্ত এসছে ডেনমার্ক, কিন্তু জার্মানিকে একটা ড্রতে আটকালেও আটকাতে পারে, কিন্তু এই ম্যাচটা জার্মানি অবশ্যই। কারণ আমার ডেনমার্কের পারফরমেন্স কিন্তু গ্রুপ স্টেজে প্রচন্ড একটা আন্ডারওয়েলমিং লেগেছে। তার ওরা সেকেন্ড হয়েছে, তার কারণটা খুবই হাস্যকর। ওদের স্লোভেনিয়ার যে কে ওদের অ্যাসিস্ট্যান্ট করছে, এটা ইয়েলো কার্ড খেয়েছে বলে তাকে থার্ড করে দেওয়া হয়েছে। এইটা সেই হগওয়ার্টসের একটা সিস্টেম হলে ওদের ইংল্যান্ডের কার সাথে পড়তো, ওদের পর্তুগালের সাথে পড়তো, পর্তুগালের মানে একই ব্যাপার দাঁড়াতো। আমার মনে হয় ডেনমার্ক এগোতে পারবে। সুতরাং এই হাফটা মোটামুটি ফ্রান্স বেলজিয়াম ছাড়া বাকি ম্যাচগুলো একটা প্রেডিক্ট করা যাচ্ছে। আমাদের প্রেডিকশন আমরা বললাম। আমরা যদি আরেকটা হাফ দেখি, সেই হাফে কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা একটু ইজিয়ার হয়ে অনেকটা সহজ, যেটা দীপজয়দা বলছে যে নেদারল্যান্ডস থার্ড হয়ে সাপে বড় হলো। রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ডস থার্ড, রোমানিয়া ফার্স্ট গ্রুপের। রোমানিয়া নেদারল্যান্ডস ম্যাচে কি হতে চলেছে? রোমানিয়া কিন্তু একেবারেই ফেলে দেওয়া উচিত নয়, কারণ গ্রুপে ফার্স্ট হয়েছে। উচিত না, কিন্তু তুমি আমার খুব একটা মানে খেলা দেখে মনে হলো না যে এমন কিছু। মানে রোমানিয়া দেখো যতই খারাপ খেলুক, নেদারল্যান্ডস, এই রোমানিয়া টিম নেদারল্যান্ডসকে হারাতে পারে না। তুমি যদি গেম অ্যানালাইসিস আমরা যদি করি লাস্ট 3টে ম্যাচে, তাদের রোমানিয়ার যে খেলা, রোমানিয়াটা মানে দারুণ উদ্বুদ্ধ ফুটবল খেলেছে, খুবই এক্সাইটিং, স্পিরিটেড খেলা, কিন্তু ট্যাকটিক্যালি আমার মনে হয় অনেকটাই অনেকটাই এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। আর নেদারল্যান্ডসের একটা সুবিধা হয়ে গেল, এখানে জিতলে ওরা হয়তো পরের ম্যাচে অস্ট্রিয়াকে পাবে, আমি ধরেই নিচ্ছি।
সেই ম্যাচটা ভালো হবে। রোমানিয়া ফার্স্ট হাফে যেরকম নেদারল্যান্ডস আর অস্ট্রিয়ার একটা খেলা হয়ে গেছে অলরেডি গ্রুপে। গ্রুপে, আচ্ছা এখানে থার্ড যেহেতু কোয়ালিফাই করে ফলে ওটা আটকানো যায় না, হ্যাঁ। না হলে আসলে ফাইনালের আগে গ্রুপের কারণে দেখা হ্যাঁ, হওয়ার কথাই না। কিন্তু যেহেতু থার্ড কোয়ালিফাই করছে, রোমানিয়া আশা করবে যে ফার্স্ট ম্যাচের ফার্স্ট হাফের মতো একটা জ্বালাময়ী হাফ তারা আবার পাবে। কিন্তু সেকেন্ড ম্যাচ এই হাফে অস্ট্রিয়া ভার্সেস টার্কি। এবার অস্ট্রিয়ার গ্রুপ টপ করে এসেছে, টার্কিকে কি অস্ট্রিয়ার সহজেই হারানো উচিত? আমার তো মনে হয় যে টার্কিকে অস্ট্রিয়া সহজেই হারানো উচিত। তার কারণ হলো টার্কিতে যদিও নামে প্লেয়ার আছে, কিন্তু অস্ট্রিয়া অ্যাজ আ টিম খুব ভালো টিম। তুই প্রথমেই আমরা বলছিলাম যে রাফ রাগনিক আছে, তিনি তো কিছু একটা ভাববেন, কিছু তো একটা ভেবেই তিনি টিম নামাবেন। এই যে ভাবনা চিন্তা করে টিমটা নামছে, এইরকম কিন্তু আমি এই টুর্নামেন্টে জর্জিয়া ছাড়া আর কাউকেই দেখছি না। স্পেন আছে, বড় টিমগুলোর কথা বাদ দিচ্ছি, যারা মেজর টিম আর কি, ভাবনা চিন্তা আছে খেলার পিছনে, একটা মানে পরিষ্কার একটা ইন্টেন্ট দেখা যাচ্ছে, একটা প্ল্যানিং দেখা যাচ্ছে। একমাত্র আমি অস্ট্রিয়াকে দেখে সেটা মনে হচ্ছে। এবং অস্ট্রিয়ার কিন্তু তুই দেখো ভালো ভালো সিস্টেম প্লেয়ার আছে, কনরাড লাইমার বল, সাবিৎসার বল, বাউমগার্টনার বল, হ্যাঁ গোলকিপারও খুব ভালো, কিন্তু পিটার গ্লাসি খুব ভালো গোলকিপার। তো সেইখানে আমার মনে হয় যে অস্ট্রিয়ার পক্ষে টার্কি খুব একটা অসুবিধা হবে না। অস্ট্রিয়া, আমার মনে হচ্ছে এই ম্যাচটা অস্ট্রিয়া জিতবে। কারণ তুমি কিছু প্লেয়ার নিয়ে খুব হাইপ হয়েছিল প্রথম ম্যাচে, টার্কির প্রথম ম্যাচটার পরে, কিন্তু তাদের পারফরমেন্স পরের দুটো ম্যাচের এমন কিছু উল্লেখযোগ্য নয়। সেখানে টার্কি কিছু ইনজুরিও রয়েছে, সেটা যদি ইয়ে করে টার্কির পক্ষে অস্ট্রিয়া ম্যাচটাতে যেটা ডিফিকাল্ট। অস্ট্রিয়ার মনে হয় একটা প্লেয়ার আমি মেনশন করতে চাই, সাবিৎসার। ক্যাপ্টেনের মতো খেলছে, যেভাবে অ্যাটাকিং থার্ডে গোটা খেলাটা কন্ট্রোল করছে, আমার মনে হয় সাবিৎসার মনে আছে প্রথম ম্যাচে ফ্রান্স ভার্সেস অস্ট্রিয়ার আগে বলেছিলাম আমি সাবিৎসারের উপর আমি পুরো পয়সা ফেলছি জীবন দিয়ে। ও কিন্তু খেলেছে পুরো। সাবিৎসার ইউনাইটেড থেকে আবার বায়ার্নে ফিরে গিয়ে তারপর ডটমুন্ডে এসে সাবিৎসার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললো, ফাইনালি নিজের একটা আইডেন্টিটি খুঁজে পাচ্ছে সাবিৎসার। খুবই ভালো। এই ম্যাচ অস্ট্রিয়া জিতলে আমরা আবার গ্রুপ স্টেজের রিপিট ম্যাচ দেখতে পাবো, অস্ট্রিয়া ভার্সেস নেদারল্যান্ড, যদি দুজনেই জেতে। বাকি যে দুটো ম্যাচ, ফার্স্ট হচ্ছে ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া। স্লোভাকিয়া কিন্তু খুব একটা ফিজিক্যাল ফুটবল খেলছে। ফিজিক্যাল ফুটবল খেলে কি ইংল্যান্ডকে আটকানো যাবে? আমার মনে হয় না। দেবজয়দা, তোমার কি ভালো? না, ইংল্যান্ডকে আসলে আটকানোর কথাই না। ইংল্যান্ডকে একেবারেই আমার মনে হয় না ফ্রান্স জার্মানি ছাড়া আর কেউ আটকাতে পারে, কিন্তু ইংল্যান্ড নিজেই নিজেদেরকে আটকে দিচ্ছে। ইংল্যান্ড ডেনমার্কের খেলাটা তুমি ভাবো না, ডেনমার্ক কি এমন খেলা খেলেছে যেটা তোমার মনে আছে আজকে, বলো এই ম্যাচটাতে। ইংল্যান্ড স্লোভেনিয়ার সাথে, হ্যাঁ স্লোভেনিয়ার ওরা কিন্তু কিভাবে খেলেছে, মানে ওরা নিজেরা আটকে দিয়েছে নিজেদেরকে। দারুণ একটা কোচিং পদ্ধতিতে খেলা হচ্ছে, ফলে সেটা এবার স্লোভাকিয়া কিন্তু এগেইন মানে ইংল্যান্ড বড় টিম, রাউন্ড অফ 16 যখন একটা এরকম টুর্নামেন্টে নক আউট হচ্ছে তখন মেন্টালিটিতেই ইংল্যান্ড অনেকটা এগিয়ে যাবে এখানে। ফিল ফোডেনকে বোধহয় ওরা এই ম্যাচটার জন্য পাবে না, কারণ ফিল ফোডেন বাড়ি চলে গেছে, ওর ফ্যামিলিতে সব সমস্যা হয়েছে। ইংল্যান্ডকে নিয়ে আমি একটাই প্রশ্ন করতে চাই যে ইংল্যান্ড, তোর কি মনে হয় যে কি, জাস্ট আমি বেশি অ্যানালিসিস চাই না, একটা ফরমেশন বল, একটা স্টার্টিং 11। হ্যাঁ, ইংল্যান্ড কিন্তু খুব ভালো খেলেছে 30 সেকেন্ড এই আগের ম্যাচটা। আমি সেইটা তোর থেকে যখন নিজেরা ভেবে নিজেদের জায়গায় চলে গেছে, জাস্ট একটা পয়েন্টেড আনসার চাই অ্যাকর্ডিং টু ইউ। হ্যাঁ, বেস্ট ফরমেশন, বেস্ট স্টার্টিং 11। বেস্ট ফরমেশন, বেস্ট স্টার্টিং 11। একদম লাস্টের যে একটা সময় একটা অ্যাটাক সবারই মনে থাকবে, যেখানে কার্লটন বারবার গোলটা মারতে পারলো না, একদম বক্সের বাইরে চলে এসেছিল। ওই গোটা খেলাটা যদি আমরা একটু ভাবি, তাহলে দেখবো যে অ্যান্থনি গর্ডন বাঁদিক থেকে কিরেন ট্রিপিয়ারের কাছ থেকে বলটা নিচ্ছে এবং কিরেন ট্রিপিয়ার একটা ওভারল্যাপিং রান করছে, যে জায়গাটা কিরেন ট্রিপিয়ার ফাঁকা করছে সেইখানে অ্যান্থনি গর্ডন কিন্তু ওখানে ডিরেক্ট অ্যাটাক করছে, যেটা জুড বেলিংহাম বা ফিল ফোডেন ওর জায়গায় করছিল না। তারপরে ওইখান থেকে পাসটা চলে যাচ্ছে হলো কবি মানুর কাছে, ওয়ান টাচে কেনের কাছে, কেন থেকে পালমারের কাছে। এই খেলাটাই ইংল্যান্ডের খেলা উচিত। এবং আমার মতে ফার্স্ট টিম যদি আমাকে বলা হয় 4-2-3-1 খেলবে। ডিফেন্স আমি আনচেঞ্জ রাখবো, কারণ আমি ট্রেন্টকে আনবো না, কারণ ট্রেন্ট আমার মনে হয় যে সেকেন্ড হাফে অনেক বেশি এফেক্টিভ হতে পারে। দারুণ, খুবই ভালো খেলছে। দুটো সিবিএম খেলবে, মাইনু আর ডেকলেন রাইস। বাঁদিকে খেলবে গর্ডন, ডান দিকে খেলবে কোল পালমার, মাঝখানে খেলবে বেলিংহাম বা ফোডেন, যে কোনো একজন, আর ওপরে কেন। মেক সেন্স। দেখা যাক যে সেই সেন্সটা সাউথগেট দেখতে পান কিনা। যেটা না, ডেকলেন রাইসের পাশে কাউকে খেলাবে না তো, সরিটা ওখানে একটা বড় হোল বানিয়ে রেখে দেবে। আমি এতে দেখছিলাম ইয়ান রাইট একটা কথা বলেছে, যেটা জন্য ওনাকে অনেক ট্রোল করা হচ্ছে, কিন্তু আমার খুব মনে ধরেছে। সেটা হলো উনি বলছেন যে বাঁদিক দিয়ে ক্রস হচ্ছে না বক্সে, তার জন্য উনি বলেছেন যে কিরেন ট্রিপিয়ারের বদলে বাকায়ো সাকাকে যদি লেফট ব্যাক খেলানো যায়, এবং বাকায়ো সাকা পার্সোনালি লেফট ব্যাক খেলেছে, আমার এটা কিন্তু বেশ মনে ধরেছে।
এই ম্যাচে ট্রাই করতে, হ্যাঁ, কারণ এরপরে আর ট্রাই করার সুযোগ পাবে না। এই ম্যাচে ট্রাই করতে পারবে। এবং ইংল্যান্ড স্লোভাকিয়া যেই জিতুক তারা খেলবে সুইজারল্যান্ড এবং ইটালির উইনারের এগেনস্টে। আমার মনে হয় এটা একটা এইটা আমার মনে হয় যে- বেলজিয়াম ছাড়া আরেকটা গ্র্যান্ড স্ট্যান্ড ম্যাচ আমার মতে, কারণ এটা সুইজারল্যান্ড credit করা কিন্তু যাচ্ছে না। অত সহজে ইটালি, কারণ ইটালি একদম স্ক্রেপ থ্রু, যেটা আমরা বলছিলাম। আমি কিন্তু এখানে সুইজারল্যান্ডের উপর একটা বাজি ধরছি। না, এটা হতে পারে, এটা হতেই পারে। ইতালি যেরকম খেলছে তাতে ইতালিও গোল করতে পারছে না। হ্যাঁ, ওটাই তো ইতালিও গোল সমস্যা। করতে পারছে না। আর ইতালি, যেটা আগের দিন তথাগতও বলেছে, ওই রকম রান নেওয়ার মতো কোনো স্ট্রাইকারই নেই এই মুহূর্তে ইতালি। ইতালির স্ট্রাইকার নেই, আর ইতালির ওই রকম লম্বা একটা হেড দিতে পারার মতো লোক থাকলে ইতালি ম্যাচগুলো বের করে নিতে পারত, সেটাই নেই ইতালির কাছে। ইতালির সবাই উইঙ্গার, সেইখানে এই ম্যাচটা একটু প্রবলেম। এবং সুইজারল্যান্ডে কথা তাকে নিয়ে খুব বেশি হচ্ছে না, গ্র্যানিট জায়গা দারুণ দারুণ মেনটেন করছেন। সুইজারল্যান্ড প্রথম কার সাথে ম্যাচটা খেললো বলো? সুইজারল্যান্ড প্রথম ম্যাচটা খেললো হাঙ্গেরির সাথে, যেটা জিতলো। হাঙ্গেরির সাথে, যেখানে আমরা কথা বলছিলাম না, সবুজসলাই আর জাকা দুটো খেলছে, দুজনেই বড় প্লেয়ার। জাকা ওখানে একদম মানে ডমিনেট করছে পুরো গেম। পুরো গেমটা ডমিনেট করছিল, খুব ভালো। দেখা যাক যে সুইজারল্যান্ড ইটালির মধ্যে কে জেতে। আমাদের মোটামুটি প্রেডিকশন, আমরা আর বেশি ডিটেলে যাচ্ছি না, কারণ এরপর কোয়ার্টার ফাইনালে কি হতে পারে সেটা আলোচনা করতে গেলে আবার সেটার ডিটেলে আমরা চলে যাব। আগে আমরা দেখি কোয়ার্টার ফাইনালে কারা যায়। ইটালি সুইজারল্যান্ড আমার মনে হচ্ছে কিন্তু মানে এটা পেনাল্টি শুটে যাওয়ার একটা খুব সম্ভাবনা। এবং সুইজারল্যান্ডের তো পেনাল্টিতে যাওয়ার একটা তাহলে ইতিহাস আছে। আবার ইতালি জিতে যাবে, কারণ ডোনারুমা আছে। তার জন্য না, মানে ইতালি হয়তো এখানে একটু অনেক টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট সুইজারল্যান্ডের ইয়ান সামার আছে, ফলে একদম হ্যাঁ সেই দিক থেকে শেয়ানে লড়াই হবে। দেখা যাক কারা পরের রাউন্ডে যায়, আমরা তো নজর রাখছি। আপনারা শুধু ইউরোতে নজর রাখলে হবে না, আমাদের চ্যানেলেও নজর রাখুন। আবার ফিরে আসুন যখন কোপার অ্যানালিসিস আসছে আমাদের। কোপার অলরেডি ভিডিও এসছে, আপনারা সমস্ত ভিডিও দেখুন, আমাদের ফিডব্যাক দিন, কমেন্ট বক্সে লিখুন। নিজেদের চেনা লোকজন যারা ফুটবল দেখতে ভালোবাসে, ফুটবল পছন্দ করে, তাদের সাথে শেয়ার করুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আপনারা পেয়ে যাবেন, আমাদের ফলো করুন। আর ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনাল রাউন্ড আপ নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।